আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বিনাজির এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। প্রশাসন নয়, জনগণের সহায়তায় নেতা হওয়া যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে বিএনপি। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসসালামু আলাইকুম। তারেক রহমান বলেন, প্রশাসন নয়, জনগণের সহায়তায় নেতৃত্ব দেয়া যায়। আপনাদের প্রতি জনগণের সমর্থন থাকার কারণেই পলাতক স্বৈরাচারের প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে, যুবদলের নেতাকর্মী সমর্থকদেরকে রাজপথ, শিক্ষিত বেকারত্ব দূরীকরণ, কর্মক্ষম জনসংখ্যাকে কর্মশক্তিতে রূপান্তর সহ নানা পরিকল্পনা রয়েছে বলেও জানান তারেক রহমান। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। দেশকে অস্থিরতা করার জন্য ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদল আয়োজিত সম্মেলনে এমন মন্তব্য করে মহাসচিব বলেন, আগামী দিনের সবথেকে বড় চ্যালেঞ্জ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনীতি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সুবর্ণ সুযোগ থাকলেও সরকার মধ্যে ও বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। হান্নান আমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক গণ অভ্যুত্থানে প্রাণ হারানো যুবদলের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা, উপহার ও আর্থিক অনুদান দিতে এই আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। অনুষ্ঠানে ছিল কিছুটা ভিন্নতা। স্টেজে বসা ছিল শহীদ পরিবারের সদস্যরা, আর দর্শক সারিতে ছিল বিএনপির কেন্দ্রীয় নেতারা। দুপুরের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবদলের নেতাকর্মীরা আসেন অনুষ্ঠান স্থলে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই সনদ সহ অনেক কিছুতেই ছাড় দিয়েছে বিএনপি, কিন্তু নির্বাচন পেছানোর তালবাহানা চলছে। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈরাচার শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থির করার ষড়যন্ত্র করা হলেও সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নেওয়া হবে। অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরতেন, সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয়, মার্টিন লুথার কিংয়ের সেই ঐতিহাসিক কথা, I have a dream, তারেক রহমান has a dream, ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম ইনশাআল্লাহ। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি প্রস্তুত বলে মত দেন মহাসচিব। খান আলামিন, আরটিভি, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি, তবে অযৌক্তিক কিছু যুক্ত করা হলে মেনে নেবে না দলটি। সকালে গুলশানের নিজ বাসভবনে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একটি গোষ্ঠী জুলাই সনদ নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। অনেক আগেই প্রণয়ন করে গুলশানের নিজ বাসায় জুলাই সনদ ঘোষণাপত্র, সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদে বিএনপি সহযোগিতা করছে না এমন তথ্য বিভ্রান্তিকর, এটি উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক হীনমন্যতা বলে দাবি করেন সালাউদ্দিন। আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি এবং রাজনৈতিক হীনমন্যতার প্রকাশ বলে আমরা মনে করব। তিনি জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজেদের দেয়া সংশোধনী মেনে না নেওয়া হলে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে এই ঘোষণাপত্রের, অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে, এইভাবে বলা হয়েছে।
তা এখন সেই ঘোষণাপত্রটা ঠিক একইভাবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কিনা, উচ্চারণ করবেন কিনা, সেটা এখনও দেখার বিষয়। এদিকে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সারিয়া আক্তার সহ সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার চাঁদাবাজি, লুণ্ঠন, অত্যাচারে মগ্ন ছিল বলেই এমন দুর্ঘটনা হয়েছে। এতদিন যারা আগে রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বসে টামাতেই ব্যস্ত ছিল, লুণ্ঠন কাজে ব্যস্ত ছিল, কিভাবে বিরোধী দলসমূহকে দমন করা যায়, হত্যা, গুম, কিভাবে এই সমস্ত অত্যাচারের মাধ্যমে ভোট রিডিং করে নিজেদের শাসনকালকে প্রলম্বিত করা যায়, এটাই ছিল তাদের চিন্তা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণীতে জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, গুম, খুন ও ভোটাধিকার হরণ সহ সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ বলে অভিহিত করেন রাষ্ট্রপতি। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব বলেও জানান তিনি। এদিকে পৃথক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, টানা 16 বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। আগস্টের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হবে এবং 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেনা শেষ হবে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন সচিব। তিনি আরও জানান, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল নির্বাচনের প্রস্তুতি দেখতে বাংলাদেশে আসবেন। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন কমিশন সচিব আক্তার আহমেদ। এই সময় তিনি সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ধারণা দেন। নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া ও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হবে আগস্টের মধ্যে। জাতীয় সংসদ নির্বাচনী এলাকা সীমানার ব্যাপারে আপনারা অনেক পুরো ব্রিফিংটা পেয়েছেন। যে আপত্তি থাকবে সেগুলো পর্যালোচনা গণশুনানির মাধ্যমে আমরা এটাকে ইনশাআল্লাহ চেষ্টা করব যে এই মাসের ভিতরে জিনিসটাকে কমপ্লিট করে নিতে। দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক অনুমোদন দ্রুত চূড়ান্ত করা হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল আগামী মাসে আসবে। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। আমাদের প্রস্তুতি কি আছে না আছে এগুলো দেখার জন্য। গত 3টি নির্বাচনে অনিয়ম করা ও প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ইসির 200 কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানান সচিব। রদবদলও তো একটা অংশ, 200 কর্মকর্তাকে বদল করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এগুলো তো ধারাবাহিকভাবে চলবে, এটা তো কোনো একটা নির্দিষ্ট সময় যেটা স্টপ হবে তা তো না। এদিকে রাজনৈতিক দল নিবন্ধনে তথ্য ঘাটতি পূরণে নির্বাচন কমিশনে 80টি দল নথিপত্র জমা দিয়েছে। 6টি দল আরও সময় চেয়েছে, 59টি দল প্রয়োজনীয় কাগজ জমা দেয়নি। আতিকা রহমান, RTV, ঢাকা। পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের সময় একথা বলেন গুলিবিদ্ধ এক সাক্ষী। আর আন্দোলনে চোখ হারানো এক নারী সাক্ষীর দাবি, শেখ হাসিনার নির্দেশেই হাজার হাজার মানুষকে গুলি করেছে পুলিশ। জিএম মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। এদিন সাক্ষ্য দেন আবদুল্লাহ আল ইমরান নামে পুলিশের গুলিতে পা হারানো এক শিক্ষার্থী এবং পারভিন নামে চোখ হারানো এক নারী। জবানবন্দিতে ইমরান বলেন, শেখ হাসিনার আদেশেই চিকিৎসায় অবহেলা করেছে ডাক্তাররা, এমনকি উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যাওয়ার ছাড়পত্রও দেননি তারা। আরেক সাক্ষী পারভিনও তার অন্ধত্বের জন্য শেখ হাসিনাকেই দায়ী করেন। যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি।
পারভীন কিভাবে একজন মুমূর্ষু আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। মামলার সাক্ষ্য গ্রহণ চলমান থাকবে বলেও জানান প্রসিকিউটর। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। পরবর্তী ধার্য তারিখ 6 এবং 7 তারিখ আছে, আমরা বাকি ধার্য তারিখে পর্যায়ক্রমে সাক্ষ্য উপস্থাপন করব। রোববার হয় এ মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ, যা সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও মামলাটিতে আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এখন রাজসাক্ষী। জিএম মাহমুদ, RTV, ঢাকা। কদমতলী থানার শিক্ষার্থী মাহাদি হাসান পান্থ হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে তাদের 3 জনকে কারাগার থেকে হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক মোহাম্মদ আরিফ হোসেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহর আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এ মামলায় রাশেদ 7, ইনু 8 ও পলক 9 নম্বর এজাহার নামীয় আসামি। মেহেদী হাসান পান্ত ওনাকে গুলি করে হত্যা করে এই মামলায় বিজ্ঞ আদালতে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও পলক, জুনায়েদ আহমেদ পলক, স্বৈরাচারী হাসিনার 3 জন প্রেতাত্মাকে নিয়ে আসা হয় সুনির্দেশ দেখানোর জন্য। বিজ্ঞ আদালতে শুনানি হয়, বিজ্ঞ আদালত সুনির্দেশ মঞ্জুর করেন। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদী চর্চার অবসান হয়নি বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনও চলমান বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দল ও র্যাব সহ গোয়েন্দা সংস্থাগুলোরও সংস্কার হয়নি বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণ শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক সংস্কৃতির মৌলিক কোনো পরিবর্তন হয়নি। জানান, নতুন রাজনৈতিক দল যারা আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রেখেছিল তাদের মধ্যেও কর্তৃত্ববাদী আচরণ দেখা যাচ্ছে। জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার যে জায়গাটা তৈরি হওয়ার জন্য উপাদান হিসেবে কাজ করবে অন্যতম, সেই জায়গাগুলোতে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষে ঐকমত্য হয়েছে, যেটি একটা উদ্বেগের জায়গা। অর্থাৎ যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে সেগুলো যখন বাস্তবায়নের বিষয়টা হবে, তখন যদি সেই দল তারা যদি ক্ষমতায় থাকেন, তারা যদি বলেন যে না, আমরা তো সেটা রিজার্ভেশন ছিল, আমরা সেটা মানছি না, তখন কি সমস্যা হবে, কি ধরনের ঝুঁকি হবে, সেটি নিয়ে আমাদের উদ্বেগের জায়গা আছে। আইন শৃঙ্খলা খাত সরকারের সবচেয়ে দুর্বল জায়গা বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। তবে ব্যাংকিং ও আর্থিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও মনে করেন তিনি। আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকারের সবচেয়ে দুর্বলতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি। সেটি এখনও পর্যন্ত কোনো যে সত্যিকার অর্থে নিয়ন্ত্রণে আছে বা একটা ইতিবাচক অবস্থায় আছে সেটি বলার মতো কোনো সুযোগ নেই। অত্যন্ত সংকটময় একটা খাত, সংকটে জর্জরিত একটি খাত ছিল ব্যাংকিং আর্থিক খাত। সেই খাতকে টেনে তোলা সম্ভব হয়েছে মোটামুটি একটা জায়গায়, এখনও যদিও সংকট প্রচুর আছে। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই বলেও মত তার। একটা জায়গায় যদি ঐক্যমত্য থাকে আমাদের, যে আমরা যাই করি না কেন এই ধরনের কর্তৃত্ববাদের যেন আর বিকাশ না হয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পুলিশ। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি দাবি করেন, 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি না হলেও যথেষ্ট উন্নতি হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে আরও জোরদার অভিযান চালিয়ে বড় গডফাদারদেরও ধরা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিই। এর আগে আমরা বলতে যে আমরা কিন্তু ট্রেনিংও করাচ্ছি এবং সরকারের একটাই হলো যে সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু একটা স্যাংশন দিয়ে। জুলাই ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষার বাইরে কিছু করা হলে সেটা জামায়াত ইসলামী প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবে চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত কিংবা বক্তব্য দিলে দেশের মানুষ মানবে না। এমন কোনো কথা না বলার জন্য প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই, আপনার কোনো ডিক্লারেশন যেন জনগণের স্বার্থের বাইরে না যায়। আপনার কোনো ঘোষণা যেন কোনো চাপের কারণে না হয়। আপনার কোনো ঘোষণায় আপনাকে যেন এই দেশের মানুষ যেভাবে ভালোবাসে, সম্মান করে, তার বিপরীতে গিয়ে আপনি বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত না হন। জনগণের আকাঙ্ক্ষার বাইরে যদি কোনো কিছু হয়, আমরা সেটাকে প্রত্যাখ্যান করব। আমরা জনগণের সাথে থাকব। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এনবিআর এর নেওয়া পদক্ষেপ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও মনে করেন তিনি। বেশ কিছু ব্যক্তি, কোম্পানি জনগণের দেয়া ভ্যাট রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে না বলে অভিযোগ করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 2025-26 অর্থ বছরের আয়কর, মূসক এবং কাস্টমস বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এই সেমিনার। সাধারণ যাত্রী তাদের জন্য একটা নতুন মোবাইল ফোন কোনো রকম ডিউটি ট্যাক্স ছাড়া আমরা অনুমোদন করেছি। এতে সার্বিক কর ব্যবস্থার উন্নয়নে নানা সংস্কারের তাগিদ দেয়া হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কর আহরণে কাঙ্ক্ষিত ফল মিলবে বলে জানান অর্থ উপদেষ্টা। নিজের দিকে তাকাও, একটু নিজের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ডিসিশন দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি। এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। কেউ কেউ অর্থনীতিকে নেতিবাচকভাবে প্রকাশ করছেন বলেও মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। কি ফ্যাসিস্টের পথে চলে গিয়েছি আমি। যারা আছে তারা সবাই আমাদের জুনিয়র অর্থনীতিবিদ, এবং তারা নাকি কিছুই দেখেন না। দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর অ্যাটিচিউডটা লাগে। যদি দেখতে না চাই, দেখতে পাবো না। রপ্তানি বহুমুখীকরণকে মাথায় রেখে ওষুধ শিল্প সহ গুরুত্বপূর্ণ খাতে ছাড় দেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আইন দিয়ে আর তেমন কোনো আপনি রেভিনিউ আনতে পারবেন না, বরং আইন করে রেভিনিউ কমাইতে হবে। আপনাকে রেভিনিউ আনতে হবে এনফোর্সমেন্ট থেকে। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে দুর্বলতা। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা যখন এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি, সেটার প্রিপেয়ারনেস নেওয়ার জন্য আমাদের কিন্তু বিভিন্ন রেট কমাতে হয়েছে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে বিদেশের মাটিতে আন্দোলন করা আটক প্রবাসীদের সব অভিযোগ প্রত্যাহার করে দেশে ফিরে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুর 3টায় রূপায়ণ টাওয়ারে দলের কার্যালয়ে এ আহ্বান জানান তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র সংশ্লিষ্টদের আটককৃতদের ফিরিয়ে আনার কোনো প্রচেষ্টা নেই বলে মন্তব্য করেন তিনি। এই মন্ত্রণালয়গুলোতে ফ্যাসিবাদের দোষর রয়েছে কিনা তা অন্তর্বর্তী সরকারকে দেখার আহ্বান জানান। গণঅভ্যুত্থানের এই মানুষদের ফিরিয়ে আনা না হলে 5 আগস্টের অনুষ্ঠানের সফলতা আসবে না বলেও মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের কূটনৈতিক যে চ্যানেলটা রয়েছে তাদের আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে যে কনসার্ন মিনিস্ট্রি রয়েছে, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই 3টি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেখানে যে কনসুলার অফিস রয়েছে তাদের সাথে চ্যানেল ক্রিয়েট করে তারা কেন গড়িমসি করছে, সেখানে কোনো ফেসিবাদের দোষর রয়েছে কিনা সেখানে খোঁজ নিয়ে তড়িৎ কর্মা করে আমাদের ভাইদেরকে আমরা ফেরত চাই।
সরকারি 7 কলেজকে 4টি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, বদরুন্নেসা ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সায়েন্স, বাংলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমির কলেজকে স্কুল অব বিজনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে রূপান্তর করা হচ্ছে। একজন উপাচার্য ও একজন প্রক্টর সহ 7 কলেজে 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। বিশ্ববিদ্যালয়ের রূপান্তরিত হলেও এগুলোতে চালু থাকবে উচ্চ মাধ্যমিক পর্যায়েও। সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। বার্জার লাক্সারি সিল্ক রং দিয়ে শুধু দেয়াল নয়, মানুষের জীবনকেও রাঙিয়ে দেয়। তার প্রমাণ 5 জন সৌভাগ্যবান দম্পতিকে মালদ্বীপের স্বপ্নময় বিয়ের ফটোশ্যুটের সুযোগ করে দেয়া। সময়, বাজেট অথবা উপযুক্ত আয়োজনের অভাবে পারফেক্ট বিয়ের ফটোশ্যুটের স্বপ্ন ভঙ্গ হওয়া দম্পতিদের জন্য এই লোভনীয় সুযোগ করে দেয় বার্জার। ক্যাম্পেটির অভাবনীয় সাফল্য উদযাপনে সম্প্রতি উত্তরা স্টার সিনেপ্লেক্সে একটি জমকালো গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করে বার্জার। এ সময় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, বার্জার লাক্সারি সিল্ক তার গ্রাহকদের জীবনে অসাধারণ সুস্মৃতিময় মুহূর্ত তৈরিতে সবসময় নিবেদিত। ওয়েডিং গ্ল্যাম অ্যান্ড ড্যাট ক্যাম্পেইনটি তার প্রতিফলন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।